হাঁকতে গিয়ে ব্যাটিং করতে আসতে পারলেন না জাকের আলী অনিক। হ্যাঁ, ঠিকই শুনছেন। ড্রেসিং রুম থেকে এরকম একটি তথ্য পাওয়া গেছে যে জাকের আলী অনিক হাগার জন্য সে সময় মতো ব্যাটিংয়ে নামতে পারেন নাই। তার যে ব্যাটিং অর্ডার ছিল যে সাইফ হাসান আউট হওয়ার পরে সে ব্যাটিংয়ে নামবে, বাট ওই মুহূর্তে সে হাগা ধরে সে বাথরুমে চলে যায় এবং সেই কারণে সে আসলে ব্যাটিংয়ে নামতে পারেনি। জোকস এ পার্ট, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো এটা আসলে যে শুরুটা ছিল সেটা আসলে একটা জোকস ছিল। এরকম কোনো ঘটনাই আমরা শুনিনি যে আসলে সে জরুরি কাজে জন্য সে আসলে ব্যাটিং করতে নামতে পারেনি, এরকম কিছু আমরা শুনিনি। আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম কয়দিন আগেই এবং সেই ভিডিওতে বলেছিলাম যে জাকের আলী অনিক নুরুল হাসানের যে বেটার ব্যাটসম্যান এবং সে আসলে একমাত্র বাংলাদেশে এখন যারা ব্যাটসম্যান আছে তাদের মধ্যে একমাত্র পাওয়ার হিটার। সে ভালো ব্যাট করবে এবং অতি শীঘ্রই ফর্মে ফিরে আসবে, বাট সে যা করতেছে তো আলটিমেটলি আসলে এটা আসলে কোনো ব্যাটিংয়ের ভিতরেই পড়তেছে না। সে যেরকম ব্যাট করতেছে প্রত্যেক ইনিংসে, মানে তাকে এত বলা হচ্ছে যে আপনি শুধু লেগ সাইড না অন্য সাইডগুলোতেও অফ সাইডেও ব্যাটিং করেন, কভার ড্রাইভ করেন, সব কিছু করেন, বাট আলটিমেটলি ম্যাচে আসলে এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না। সব কিছু বাদ দিলাম, আজকের ম্যাচে দেখেন, আজকের ম্যাচে তার ব্যাটিং অর্ডারটা কী ছিল এবং তার জন্য একটা পারফেক্ট সিচুয়েশন ছিল যেখানে আসলে সে ব্যাট করতে পছন্দ করে এবং সে আসলে ফিনিশার যেই রোলটা, সেই রোলটা আজকের ম্যাচে সে প্লে করতে পারত। সাইফ যখন আউট হয় তখন 14 ওভার 4 বলের সময় সাইফ আউট হয়, বাংলাদেশের রান তখন 107 রান। সো ওভার বাকি আছে আর মাত্র 5 ওভার বাকি, 5 ওভার 2 বল বাকি। তো পুরোপুরি একটা পারফেক্ট সময়, সে যদি ওই মুহূর্তে মাঠে নামে একজন ফিনিশারের জন্য পারফেক্ট একটা সময় যে লাস্ট 5টা ওভার কাজে লাগানো। 5 ওভারে আপনার 60-70 রান ইজিলি আনা যায়। টি-20তে এটা অহরহ হচ্ছে যে আপনার লাস্ট 5-6 ওভারে আপনার 60-70-80 রান আসতেছে, এটা আসলে খুব কমন একটা সিনারিও। বাট তাকে না নামিয়ে সেখানে নামানো হলো রিশাদ হোসেনকে। আচ্ছা ঠিক আছে, রিশাদকে নামালো ভালো, রিশাদ যেহেতু আপনার ওয়ানডেতে কয়েকটা ম্যাচে ভালো ব্যাট করছে লাস্টের দিকে এসে, ঠিক আছে রিশাদকে নামালো। রিশাদ যখন আউট হয় তখন বাংলাদেশের রান 118 এবং বল হচ্ছে 15.6, মানে আপনার 15 ওভারের ঠিক লাস্ট বলটাতে রিশাদ আউট হয়। তার মানে 16 ওভার শেষ, ওভার বাকি আছে আর মাত্র 4 ওভার। এই 4 ওভারও যদি জাকের আলী অনিক নামে 4টা ওভারও যদি কাজে লাগায়, সেক্ষেত্রেও বাংলাদেশকে সে একটা ভালো সাপোর্ট দিতে পারে। সে করলো কি, সেখানেও তাকে নামানো হলো না, নামানো হলো কাকে? নুরুল হাসান সোহানকে। আচ্ছা বুঝলাম, ম্যানেজমেন্ট থিঙ্ক করছে জাকের আলী অনিকের চেয়ে নুরুল হাসান সোহান বেটার ব্যাটসম্যান, সে ওইখানে নামলে সে ভালো ব্যাট করবে, নামানো হলো তাকে। সে যখন আউট হলো তখন বাংলাদেশের রান 126 এবং 16.6 নাম্বার ওভারে, 6 নাম্বার বলে, মানে 16 ওভার শেষ, 17 নাম্বার ওভার রানিং, 17 নাম্বার ওভারের 6 নাম্বার বলে নুরুল হাসান সোহান আউট হলো। তখনও জাকের আলী অনিককে নামানো হলো না, নামানো হলো নাসুম আহমেদকে। তার মানে কি জাকের আলী অনিকের চেয়েও নাসুম আহমেদ বেটার ব্যাটসম্যান? আপনি সিচুয়েশনটা থিঙ্ক করেন। আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যদি আপনার 10 ওভারের আগে উইকেট পড়ে যায়, আর্লি উইকেট পড়ে যায়, সেক্ষেত্রে জাকেরের আগে নাসুমকে নামানো যায়, কারণ জাকেরের চেয়ে নাসুম বেটার ব্যাট করবে, স্ট্রাইক রোটেট করবে। বাট আজকের সিচুয়েশনটা কিন্তু ওটা না, আজকের সিচুয়েশনটা হলো আপনার ছক্কা, লাস্টের দিকে 6 মারবে, 4 মারবে, পাওয়ার হিটিং করবে, এরকম একটা সিচুয়েশন যেখানে জাকের আলী অনিক কি করলো? জাকের আলী অনিককে নামানোই হলো না, জাকের আলী অনিককে নামানো হলো নাসুমেরও পরে। যখন জাকের আলী অনিক মাঠে নামলেন তখন মাত্র 2 ওভার বাকি, 18 নাম্বার ওভারের সময় সে আসলে ব্যাটিং করতে নামছে। ভালো কথা, সে যদি 2 ওভারও যদি ব্যাট করতে পারে তাহলে হয়তোবা যদি 2 ওভারে সে 20 রান করে দিতে পারে টিমের জন্য, সেটাও কাজে দেয়, সেটাও তিনি করতে পারলেন না। বাট তাকে এই পরে নামানোর পিছনের অন্যতম রিজন যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো তাকে দলে টিকিয়ে রাখা। যে সে যদি একটা ম্যাচে ব্যাটিং করতে নামে এবং বাজে ব্যাট করে তো আলটিমেটলি তাকে ওয়ার্ল্ড কাপে রাখা যাবে না, কারণ ওয়ার্ল্ড কাপের আগে আপনার সিরিজ আছে একটাই, আয়ারল্যান্ড সিরিজ। আয়ারল্যান্ডের সাথে আমরা টি-20 খেলবো, তারপরে টি-20 খেলার খুব বেশি সুযোগ নেই যদি না বিসিবি নিজেদের আপনার গর্জে যদি কোনো রকম টি-20 সিরিজ আয়োজন না করে, সেক্ষেত্রে টি-20 সিরিজ আয়োজন করার কোনো সুযোগ নেই বা টি-20 খেলার কোনো সুযোগ নেই। সো বিসিবি যদি আয়োজন করে সেক্ষেত্রে ঠিক আছে, বাট আপনি দেখতেছেন যে অনলি আয়ারল্যান্ডের সাথে একটা সিরিজ আছে টি-20 সিরিজ, যদি সে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই ম্যাচেও খারাপ করে তা আলটিমেটলি তার আয়ারল্যান্ডের সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, এবং যদি সে আয়ারল্যান্ড সিরিজে সুযোগ না পায়
আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে সে চান্স পাবে না। তো ম্যানেজমেন্ট কি থিঙ্ক করতেছে? ম্যানেজমেন্ট থিঙ্ক করতেছে যে আমাদের সে একমাত্র পাওয়ার হিটার, সে অনেক বড় বড় শট করতে পারে। তো আলটিমেটলি এরকম একটা ব্যাটসম্যানকে আমরা ওয়ার্ল্ড কাপে চাই। তো আমরা এই ব্যাটসম্যানকে এক্সপোজ করব না, যে সে বাজে খেলুক, সে বাজে খেলতেছে, বাজে ফর্মে আছে, সেটা আমরা চাবো না। ঠিক আছে, এটা খুব ভালো ডিসিশন ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট চাইতেছে না তাকে, তারা তাহলে বসায় রাখতেন। এই ম্যাচ খেলানোর দরকার কি ছিল? ম্যাচ খেলাবেন তাকে ব্যাটসম্যান হিসেবে, তারপর ব্যাটসম্যান হিসেবে যখন তাকে সবচেয়ে বেশি দরকার সেই মুহূর্তে আপনি ব্যাটিংয়ে নামাবেন না, তাহলে তো তাকে দলে খেলানোর প্রয়োজন নাই। এই ম্যাচে তাকে ড্রপ করতেন, আয়ারল্যান্ড সিরিজে খেলাতেন, আয়ারল্যান্ড সিরিজে সে রানে ফিরতো, তারপর ওয়ার্ল্ড কাপে নিতেন। সেটা কি ভালো ডিসিশন হইতো না? আপনি দলে নিবেন, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ব্যাটিংয়ে নামাবেন না। আপনার কিছুদিন যাবৎ মানুষজন, কিছু কিছু সাংবাদিক আছে যে রিয়াসাত আজিম, তারপর দেব চৌধুরী, তারা বলেছে কোরামের ক্রিকেটার, সিন্ডিকেটের ক্রিকেটার। এখন তো তাই মনে হচ্ছে যে আলটিমেটলি সে কোরামের ক্রিকেটার এবং সিন্ডিকেটের ক্রিকেটার দেখে তাকে সুযোগ দেওয়া হচ্ছে বা চান্স দেওয়া হচ্ছে, তাকে দলে রাখার জন্য এই সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। বাট আপনারা ভালো বলতে পারবেন যে আসলে ম্যানেজমেন্ট হয়তো বা এটার অ্যান্সার ভালো দিতে পারবে যে কেন আসলে তাকে এই ম্যাচে এত পরে নামানো হয়েছে, যেখানে সে পাওয়ার হিটিং করে ম্যাচটা বাংলাদেশের পক্ষে কিছু রান করতে পারতো, তাকে নামানো হয়েছে পরে, এবং সে এত বাজে ফর্মে থাকার পর তাকে ম্যাচ খেলানোরও প্রয়োজনটা কি ছিল, এবং যদি খেলানোও হয় তাকে এত পরে নামানোর কি প্রয়োজন ছিল। আপনারা ভালো বলতে পারবেন। ধন্যবাদ। আপনাদের মতামত জানিয়ে আসলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।